আচ্ছা, আজকে আমরা দেখব ফিজিক্স ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা পীড়ন থেকে স্টার্ট করব। আচ্ছা, পীড়ন বলতে কি বোঝাচ্ছে? যে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর যদি বিকৃতি ঘটে তাহলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে ওই বলের বিরুদ্ধে একটা বল উদ্ভব হয়। তো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে উদ্ভূত ওই প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে পীড়ন। মানে সহজ ভাষায় বলতে গেলে একটা বস্তু এরকম আছে, এই বাহির থেকে আমি ওর উপর বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা দেখা যাচ্ছে যে এইরকমভাবে শ্রিঙ্ক করে আসছে, ঠিক আছে, শ্রিঙ্ক করে আসছে। এখন আমাকে এই বলটা সরানোর জন্য বা এই বলটার যে ইফেক্টটা আছে, ইফেক্টটার কারণে সে শ্রিঙ্ক করে গেছে। এখন এই বলটার ইফেক্টটা সরানোর জন্য ভিতর থেকে বাহির দিকে একটা বল তৈরি হয়, যে এটাকেই তো বলি আমরা স্থিতিস্থাপকতা। যে আমার এই বলটা জন্য শ্রিঙ্ক করলো, তারপরে আমি যখন এই বলটাকে উইথড্র করে ফেলবো, এই বলটাকে যখন উইথড্র করে ফেলবো সে আবার আগের পজিশনে ফিরে যাবে। সেই ফিরে যাওয়ার জন্য বাহির থেকে একটা লম্বভাবে বল কাজ করে, সেই বলটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। এই বলের প্রতিক্রিয়া বল হচ্ছে এটা। এখন একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে এই যে যতটুকু প্রতিক্রিয়া বল আমার কাজ করে সেটাকেই বলা হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন আমি কি লিখতে পারি? পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। তার মানে আমি যদি একক নির্ণয় করি, একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমার কিছু আছে যে দৈর্ঘ্য পীড়ন, মোচড় পীড়ন, আয়তন পীড়ন, এই তিনটা পীড়ন আছে। আচ্ছা, দৈর্ঘ্য পীড়ন বলতে কি বোঝাচ্ছে? আমি এই যে এখানে যেটা লিখেছি, যে আমার বা আমি নতুনভাবে বলি, যেমন এক ইলাস্টিক থাকে, এই ইলাস্টিকগুলোকে আমি টেনে যদি লম্বা করি সে দেখা যাচ্ছে এতখানি লম্বা হয়ে যাচ্ছে, অনেকখানি লম্বা হয়ে যাচ্ছে। তো এই বলটাকে বাহিরে যে বলটা আমি দিলাম সেই বলটাকে যখন আমি সরিয়ে ফেলবো তখন এই দিক বরাবর, এই বলের বিপরীত দিক বরাবর একটা বল কাজ করবে। বলের জন্য সে আবার আগের পজিশনে ফিরে আসবে। এখন এই ধরলাম যে এই বলটা হচ্ছে এফ বল, দুইটা বলই সমান হতে হবে। কারণ কি, ও যতটুকু পরিমাণে বেড়েছে আবার ততটুকু পরিমাণে ওকে শ্রিঙ্ক করতে হবে। এই এফ বলের জন্য যতটুকু পরিমাণে ও বেড়ে গেছে, তো সেম বলের জন্য ওকে আবার সেম বলটাই ওর প্রত্যয়নী বল বা বিপরীত বল ওকে আনতে হবে। কারণ কি, কারণ ওকে আবার আগের পজিশনে ফিরে আসতে হবে। ওর কারণে, এই এফ বলের কারণে ওর পজিশনটা বাইরে বের হয়ে গেছিলো। আবার দেখা যাচ্ছে ভিতরে যে প্রতিরোধ যে বলটা থাকে, বিপরীত যে বলটা তৈরি হয় সেই বলটা আর এই বলটা সমান হতে হবে, কিন্তু থাকবে বিপরীতমুখী, যার কারণে একটার জন্য বড় হয়ে গেছে আর একটার জন্য হবে ছোট। যাই হোক, তো একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল কাজ করতেছে সেটাকেই আমরা পীড়ন বলতেছি। তো সিমিলার ওয়েতে এটাও হবে এফ ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখন কৃন্তন বা মোচড় কি বলা হচ্ছে? যে আমার আকার বিকৃতি করার জন্য যে পীড়নের মানে হচ্ছে আকারের বিকৃতি। আমরা মোচড়টা দেখিয়েছিলাম যে দেখা যাচ্ছে যে কোনো একটা বইকে যদি আমরা সাপোজ এরকম একটা বইকে এরকমভাবে আমি দেখা যাচ্ছে যে বল প্রয়োগ করে ওর অবস্থানটা বা ওর শেপটাকে এরকম চেঞ্জ করে ফেললাম, এটাকে বলা হচ্ছে মোচড়, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে শুধু লেন্থটা শুধু চেঞ্জ হচ্ছে না, ওর এখানে একটা অ্যাঙ্গেলও তৈরি হচ্ছে, নতুন করে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে বলে ওটাকে মোচড় গুণাঙ্ক বলছে। তো এই মোচড় যে মোচড় বিকৃতি করার জন্য আমার একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাকেই বলা হচ্ছে মোচড় পীড়ন। আয়তন পীড়ন কি বলা হচ্ছে? আয়তন বিকৃতি ঘটানোর জন্য আমার একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করতে হয় তাকেই বলা হচ্ছে আয়তন পীড়ন। আচ্ছা, এখানে আমাদের এককটা দিয়ে দেওয়া আছে। যাই হোক, আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেওয়া আছে, এটা দেখি। যে একটি তারের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার এবং অসহনীয় পীড়ন দিয়ে দেওয়া আছে।
এখন অসহনীয় পীড়ন বলতে কি বোঝাচ্ছে, যে যে পীড়নের উপরে, যে পীড়ন মানে একক ক্ষেত্রফলের উপরে এতটুকু যে বল দেওয়া আছে, এই বলের উপরে যদি আমি দেই বল, তাহলে সে বিকৃতি হয়ে যাবে, একদম পার্মানেন্টলি বিকৃতি হয়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে অসহ পীড়ন। তারের অসহ ওজন ও অসহ বল ভর কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, একটা তার এরকমভাবে ঝুলানো আছে, তো তার ওজনটা, তারকে বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ করছি না, ওজনের জন্যই দেখা যাচ্ছে ওর উপর একটা বল প্রয়োগ হচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো ওর ওজনটা ডাব্লিউ ইকুয়ালস টু কত, mg, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউ ইকুয়ালস টু mg হচ্ছে ওর ওজন। তারপর আবার আরেকটা হচ্ছে ওর এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ, ওর ওজনটার জন্যই ও মানে ওর ওজনটাই ওর উপর বল ক্রিয়া করছে, আমি বাহির থেকে অন্য কোনো বল দিচ্ছি না, ওর ওজনটাই ওর উপর বল ক্রিয়া করছে। তাহলে আমি যদি এখানে পীড়নের ইয়াটা লিখি, যে পীড়ন, আচ্ছা, পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল। তো আমার এখানে বল মানে আমি বলে দিয়েছি, বল মানে হচ্ছে ওজনটা। তাহলে অসহ ওজন ইকুয়ালস টু অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের দিয়ে দেওয়া আছে যে তারের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে, আর অসহ পীড়ন দিয়ে দেওয়া আছে। তার মানে আমার ক্ষেত্রফলটা লাগতেছে আর অসহ পীড়নটা লাগতেছে। তাহলে ক্ষেত্রফলটা আর অসহ পীড়নটা আমি বসিয়ে দেই। ক্ষেত্রফলটা হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে 2 × 10⁻⁻6 এত মিটার স্কোয়ার চলে আসবে, ইন্টু 2.45, এটা হচ্ছে অসহ পীড়নের মান, 2.45 × 10⁸। ওকে, তাহলে এই দুইটা যখন আমি বসাবো, গুণ করলে আমার মানটা কত বের হয়ে আসবে, মান আসবে হচ্ছে 4.9 × 10⁻2 এত নিউটন। অসহ ওজনের একক কি, নিউটন। আচ্ছা, আমাদেরকে অসহ ভরের মান জানতে চেয়েছে, অসহ ভরটা কত। আচ্ছা, অসহ ভর ইকুয়ালস টু কত, এই যে আমরা লিখেছি ডাব্লিউ ইকুয়ালস টু কত, mg। আমাদেরকে m এর মানটা জানতে চেয়েছে, ডাব্লিউ এর মানটা এখান থেকে আমরা জানি, তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই জি, আমি যদি মানটা বসাই তাহলে আমার আসবে হচ্ছে 50 কেজি, ঠিক আছে। আমার মানটা আসবে কত, 50 কেজি। আচ্ছা, এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যে হুকের সূত্রতে কি বলেছি, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তার মানে কোনো একটা স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর যে বলটা আমি ক্রিয়া করব, তার মানে যে পীড়নটা দিব, সেই পীড়নটা সমানুপাতিক হারে তার বিকৃতিটা ঘটবে। আমি যখন বলটা বেশি দিব, তার মানে আমার পীড়নটা যত বেশি হবে আমার বিকৃতি তত বেশি হবে, আর পীড়নটা যত আমার কম হবে, তার মানে আমি বলটা কম ফোর্স করছি, তার মানে আমার পীড়নটা একক ক্ষেত্রফলের উপর বলটা কম ক্রিয়া করছে, পীড়নটা আমার কম হচ্ছে, যার কারণে আমার বিকৃতি কম ঘটবে। কিন্তু অবশ্যই সেটা স্থিতিস্থাপকতার সীমার মধ্যে, এই শর্তটা আমার শুধুমাত্র স্থিতিস্থাপকতার সীমার মধ্যে প্রযোজ্য। যদি দেখা যাচ্ছে, যেমন একটা ইলাস্টিকের কথাই বললাম, ও একটা 1 মিটার ইলাস্টিককে টেনে আমি 1.5 মিটার করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে ওকে যদি আমি 2 মিটার পর্যন্ত টানি, তাহলে কিন্তু আমি এটা কখনোই এক্সপেক্ট করতে পারবো না যে 2 মিটারটা আবার আমার সেই 1 মিটারের জায়গায় চলে আসবে। কারণ কি, ওর ক্যাপাসিটি ছিল 1.5 মিটার পর্যন্ত, 1.5 মিটারের মধ্যে যদি ওকে আমি রাখতাম, অবশ্যই আমি যতটুকু বল দিচ্ছি ততটুকু পরিমাণে বিকৃতি হতো। কিন্তু সেটাকে টেনে আমি 2 মিটার যখন করে ফেলবো, তখন দেখা যাচ্ছে তার মধ্যে একটা পার্মানেন্টলি একটা বিকৃতি তৈরি হবে, মানে সে আবার ওই 1 মিটারের জায়গায় কখনোই পৌঁছাবে না। একটা
একটা পার্মানেন্টলি একটা বিকৃতি ওর মধ্যে থেকে যাবে। তার মানে এই যে হুকের সূত্রটা শুধুমাত্র স্থিতিস্থাপকতার সীমার মধ্যে প্রযোজ্য। স্থিতিস্থাপকতার সীমাটা এক একটা বস্তুর জন্য এক এক রকম, এক একটা বস্তুর জন্য স্থিতিস্থাপকতার সীমাটা হচ্ছে এক এক রকম। আচ্ছা, আমাদের এখানে একটা গ্রাফের মাধ্যমে পীড়ন আর বিকৃতির সম্পর্কটা খুব সুন্দর মতোভাবে স্পেসিফাইড করে দেওয়া আছে। এরকম একটা চিত্র আমাদের দিয়ে দেওয়া আছে। আমরা একটু পয়েন্ট আউট করে নিই। পয়েন্ট এ, বি, এই হাইস্ট পয়েন্টটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এই লাস্টেরটা হচ্ছে কত, এফ। এইদিকে আমাদের পীড়ন থাকছে আর এই দিকে থাকতে হচ্ছে বিকৃতি। ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত একদম একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। ঠিক আছে, একদম একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে ও এ যে রেখাটা, এর মধ্যে আমার একদম সমানুপাতিক হারে আমি পীড়ন যতটুকু বাড়াচ্ছি বিকৃতি তত বাড়ছে, পীড়ন যদি কমাই বিকৃতি তত কমছে। এর জন্য আমার একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। এজন্য ও এ যে রেখাটা সেটা আমার হুকের সূত্রটা মেনে চলতেছে। এখন ও বিতে আমার দেখা যাচ্ছে সামান্য একটু বিকৃতি হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এখানে দেখা যাচ্ছে যে সামান্য যখন এটা স্ট্রেট লাইন নাই, এটা এখন কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। স্ট্রেট লাইন নাই, এই অংশটুকু একটু কার্ভ হয়ে গেছে। তার মানে এই অংশটুকুতে আমার সামান্য পরিমাণে কি প্রসারণের সৃষ্টি হয়েছে। তার মানে আমার ও সম্পূর্ণ পরিমাণে বি থেকে মানে স্থিতিস্থাপকতা সীমার মধ্যে নেই বলে ও সম্পূর্ণ পরিমাণে আগের পজিশনে ফিরে যেতে পারছে না। ঠিক আছে, এখানে আমার কিছুটা পরিমাণ একটা স্থায়ী বিকৃতি তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ওই যে 1 মিটারের কথা বললাম, কিছুটা 1 মিটার থেকে কিছুটা পরিমাণ বেড়ে গিয়েছে বি পয়েন্টে। আচ্ছা, এরপরে দেখি যে বিসি যে রেখাটা আছে, বিসি যেটা আছে, বিসি এর মধ্যে এই অংশটার হচ্ছে পীড়ন আর বিকৃতির যে অনুপাতটা সেইটা হচ্ছে আমার আরও কমতে থাকে। তার মানে হচ্ছে একটা প্লাস্টিক ধর্ম। প্লাস্টিক ধর্ম বলতে কি বোঝাচ্ছে, ওকে যদি আমি আরও করি, আরও বেশি যদি ওর উপর বল প্রয়োগ করে আরও বেশি ওকে বিকৃতি করলে দেখা যাবে কি যে ও একদম ওইখানে যতটুকু বিকৃত হয়েছিল এখানে আর একটু বেশি বিকৃত হয়ে গেছে। বি থেকে সি পয়েন্টে সে চলে গেছে, ওর বিকৃতির অ্যামাউন্টটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঠিক আছে, সি বিন্দুতে আমাদের একটা স্থায়ী বিকৃতি তৈরি হয়ে গেছে। এর জন্য এটাকে বলা হচ্ছে কি নতিপীড়ন, এটাকে বলা হচ্ছে নতিপীড়ন। সি বিন্দুতে একটা স্থায়ী বিকৃতি তৈরি হয়ে গেছে বলে এটাকে বলা হচ্ছে নতিপীড়ন। এখন সিডি রেখার কথা বলি। সিডি রেখাতে দেখা যাচ্ছে যে আমার পীড়নের মানটা যদি ঋণাত্মক হয়ে আসতেছে, তার মানে এটা কি বলা হচ্ছে যে আমার পীড়ন যদি এখানে কমাইও আমার পীড়নের মানটা কিন্তু কমে গেছে। বাট সি থেকে বি এর দিকে কিন্তু আমার অল্প একটু করে এক্স অক্ষের বরাবর অল্প একটু পরিমাণেও আগিয়ে গেছে। তার মানে আমি যদি ওই একদম সমানুপাতিক হারে পীড়নটা না বাড়িয়ে যদি একটু কমাই, তার মানে আমি যদি বলটা ওর উপর যদি কম বল প্রয়োগ করি, তারপরও দেখা যাচ্ছে ওর মধ্যে কিন্তু একটা বিকৃতি তৈরি হয়েই যাচ্ছে। তার মানে পীড়ন এখান থেকে এখানে নামিয়ে আনলাম, আমি বলটা কম প্রয়োগ করলাম, তারপরেও দেখা যাচ্ছে কি এখানে একটা স্থায়ী বিকৃতি কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক আছে, স্থায়ী বিকৃতি হয়েই যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের দেখা যাচ্ছে ডিই। এখন আমি যদি পীড়নটাকে আবার বাড়াই, আবার বাড়ানোর কারণে দেখা যাচ্ছে কি তা এখানে অনেক বেশি পরিমাণে বিকৃতি হবে। অল্প একটু বল প্রয়োগ করার কারণে দেখা যাচ্ছে ডি থেকে ই পর্যন্ত এতটুকু মাত্র ডিফারেন্স, এতটুকু পীড়নের ডিফারেন্সের কারণে দেখা যাচ্ছে আমার অনেকটুকু পরিমাণে বিকৃতি হয়ে যাচ্ছে। তো এই যে পজিশনটা, এই পজিশনটাকে আমাদের কি হচ্ছে যে তারের যে কি পুরুত্বটা আছে তারটা সরু হয়ে যায়, মানে আমি ধরো একটা তারকে টানতেছি, তো এ পর্যন্ত একদম স্থায়ী পর্যন্ত যায়, বিতে গিয়ে আমার তার একটা বিকৃতি তৈরি হয়ে যায়, তারপরে সিতে গিয়ে পার্মানেন্টলি একটা বিকৃতি তৈরি হয়ে যায়, ডিতে গিয়ে আমি পীড়নটা কম দিলেও দেখা যাচ্ছে যে ও তারপরও বাড়তে থাকে। এরপরে দেখা যাচ্ছে ই বিন্দুতে আমি অল্প একটু বল প্রয়োগ করলে অনেকখানি পরিমাণে ওর ইয়েটা বেড়ে যাচ্ছে, আর ওর প্রস্থচ্ছেদটা কমতে থাকে। আচ্ছা, আর ইএফ যে অংশটা আছে, ইএফ অংশটাতে
ইএফ অংশটাতে কি বলা হচ্ছে যে বিভিন্ন মানে আমি যখন একটা তারকে টানবো ওর বিভিন্ন স্থানে ক্ষেত্রফল অনেক বেশি দ্রুত পরিমাণে কমতে থাকে, আর তারটি এফ পজিশনে এসে তারটা কি হয়ে যায়, ছিঁড়ে যায়। এফ পজিশনে এসে তারটা ছিঁড়ে যায়। এরপরে যদি এই এফের পরে যদি কোনো মানে বল প্রয়োগ করা হয় তাহলেই দেখা যাবে কি তারটা ছিঁড়ে যাবে, তখন সেটা অসহ হয়ে যাবে। যখনই ছেঁড়ার মতো পজিশনে চলে আসবে, তখনই মানে ছেঁড়ার মতো পজিশনে যখন চলে আসবে তখন যদি আমরা বল প্রয়োগ করি তখন সেটা অসহ বল বা অসহ পীড়ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখি ইলাস্টিসিটির সাথে লেন্থের, অনেক সময় আমাদের এটা একটু কনফিউজড হয়ে যাই আমরা যে হ্যাঁ ইলাস্টিসিটি আমার যদি লেন্থ দুইটা তার নিলাম, দুইটা তারের উপর সমান পরিমাণ বল প্রয়োগ করার ফলে দেখা যাচ্ছে যে একটা তারে যতটুকু পরিমাণে হচ্ছে লেন্থটা বাড়ছে, আর একটা তারে ততটুকু পরিমাণ লেন্থ বাড়ছে না, কম বাড়ছে। তাহলে কার ইলাস্টিসিটি বেশি বা কার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি? তো একটা আর তার নিলাম আর একটা হচ্ছে এস তার নিলাম, আর তার নিলাম আর একটা হচ্ছে এস তার নিলাম। তো আর তারের যে যতটুকু বাড়ছে আর এল পরিমাণে বেড়ে গেছে, আর এখানে এল এস পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, তারের দৈর্ঘ্যটা বল প্রয়োগ করার ফলে এতটুকু পরিমাণ দৈর্ঘ্য ওদের বেড়ে গেছে। আচ্ছা, আমার যদি এল আর ইজ গ্রেটার দ্যান এল এস হয়, তার মানে আর তারের দৈর্ঘ্যটা যদি মানে যদি বেশি প্রসারিত হয়, আর তারটা যদি বেশি প্রসারিত হয় এস তারের থেকে তাহলে বুঝতে হবে যে এস তারের স্থিতিস্থাপকতাটা বেশি। তার মানে কি ওর নিজের পজিশনে ওর প্রত্যয়নী যে বলটা আছে, বাহির থেকে একটা বল প্রয়োগ করার ফলে ভিতর থেকে যে একটা বিপরীত বল ওর প্রয়োগ হয়, সেই বলটা ওরটা বেশি, যার কারণে ও অত বেশি পরিমাণে ওকে কি করতে দেয় না, ওর অবস্থানটা চেঞ্জ করতে চায় না। তার মানে যার স্থিতিস্থাপকতা বেশি সে তার অবস্থানটা ওই রকমভাবে চেঞ্জ করতে চায় না, যার কারণেই দেখা যাচ্ছে কি ওর স্থিতিস্থাপক গুণাঙ্কটা বেশি থাকে। তার মানে হচ্ছে YS ইজ গ্রেটার দ্যান YL। আর এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্কের উপরে। ঠিক আছে, যে ওর আমি আবার একটু ভেরিফাই করি যে আমার দেখা যাচ্ছে এস তারটা দৈর্ঘ্যে কম পরিমাণে বাড়ছে, সেম পরিমাণ বল প্রয়োগ করার ফলেও আর তারের দৈর্ঘ্য বেশি বাড়ছে, এস তারের দৈর্ঘ্যটা কম বাড়ছে। কেন বাড়ছে? কারণ ওর বিপরীত দিকে ওর বাইরে থেকে একটা বল প্রয়োগ করলেও খুব সহজেই ও বিকৃতি ঘটাচ্ছে না, ও ভিতর থেকে একটা বিপরীত বল প্রয়োগ করছে। বিপরীত বলের পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে ওই বাইরের বলটা ওকে তেমন পরিমাণে বিকৃতি করতে পারে না। তো ওর যেহেতু ভিতরে প্রত্যয়নী বলটা বেশি থাকে, তার কারণে ওর স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটাও কি থাকে, বেশি থাকে। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে এখন কি বোঝাচ্ছে সেখানে আমরা যাই। তো আমরা হুকের সূত্র থেকে দেখেছি যে পীড়ন সমানুপাতিক কত বিকৃতি। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, তাহলে পীড়ন ইকুয়ালস টু ই ইন্টু বিকৃতি। ই ইকুয়ালস টু তাহলে পীড়ন বাই বিকৃতি। ওকে ওকে আচ্ছা, এখন আমরা বলি যে ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কাজ করে সেটাকে আমরা ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি। তো এখানে আমার বলা হচ্ছে বা ইয়ং গুণাঙ্ক বলে থাকি। এখন দেখা যাচ্ছে যে পীড়ন ইকুয়ালস টু কত, এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতি ইকুয়ালস টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। স্মল এল হচ্ছে সে কতটুকু পরিমাণে বেড়ে যাচ্ছে বা কতটুকু পরিমাণে কমে যাচ্ছে, মানে চেঞ্জিংটা। আর ক্যাপিটাল এল মানে হচ্ছে তার আগে কি পরিমাণ দৈর্ঘ্য ছিল সেটা। তার মানে আমি এখান থেকে লিখব এফ এল ডিভাইডেড বাই এ এল। ঠিক আছে, y ইকুয়ালস টু এফ এল ডিভাইডেড বাই এ এল। আচ্ছা, এখন
আমরা দেখব যে আমার যে এফ বল প্রয়োগ করার ফলে স্মল এল পরিমাণ দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, তাহলে আমার কতটুকু পরিমাণ কাজ হচ্ছে, আমার কাজের পরিমাণটা কত, কাজের পরিমাণটা আমরা কিভাবে বের করব? ডাব্লিউ ইকুয়ালস টু হাফ অফ পিরন বা পিরন ইন্টু বিকৃতি। এটা হচ্ছে আমার কাজের সূত্র, যে আমার কতটুকু পরিমাণে কাজ আমি সম্পন্ন করছি, পিরন ইন্টু বিকৃতি। আচ্ছা, তাহলে আমাদের আসবে হচ্ছে হাফ, পিরন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, আর বিকৃতি হচ্ছে আমাদের স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন এফ এর পরিবর্তে আমি ওয়াইটা আনবো। তো আগেই আমি জানতাম ওয়াই ইকুয়ালস টু এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। তো ওয়াই ইকুয়ালস টু বা এফ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো এখানে যদি আমি বসাই, তাহলে হচ্ছে ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ইন্টু এখানে এল বাই এল চলে আসবে, টোটালটা মিলে আমাদের চলে আসবে হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল। এটা আমাদের চলে আসতেছে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ করি। তিন নাম্বারটা, একটি তারের ইয়ং গুণাঙ্ক দিয়ে দেওয়া আছে, তারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন নির্ণয় করতে বলেছে। আচ্ছা, 15% আমাদের বৃদ্ধি করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যদি টোটাল লেন্থ, তারের মেল লেন্থটা যদি ক্যাপিটাল এল হয়, তাহলে স্মল এল ইকুয়ালস টু কত? 15%, তার মানে 0.15 ইন্টু ক্যাপিটাল এল। আচ্ছা, তো আমাদের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, বিকৃতিটাকে আমি এল বাই ক্যাপিটাল লিখবো। আমাকে পীড়নের মানটা জানতে চেয়েছে, যার কারণে ওকে এফ বাই এ আকারে আমার ভাঙানোর কোনো প্রয়োজনই নেই। তো আমি এখান থেকে পীড়নের মানটা নির্ণয় করব। পীড়ন ইকুয়ালস টু ওয়াই এল ডিভাইডেড বাই স্মল এল। আচ্ছা, ওয়াই এর মানটা আমাদের দিয়ে দেওয়া আছে 2 × 10⁻11, 2 × 10⁻11, তারপরে হচ্ছে ক্যাপিটাল এল, আর নিচে আমাদের হচ্ছে 0.15 ইন্টু ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল কাটাচাটি চলে যাচ্ছে, বাকি যেটা থাকে সেটা যখন আমরা ক্যালকুলেট করব আমাদের টোটালটা চলে আসবে কত? 3 × 10⁻10 এত নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আমাদের বলেছে 5 নাম্বারটা কি, যে দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত আমাদের দিয়ে দেওয়া আছে, এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হলো। তার মানে যদি তার দুটির দৈর্ঘ্যের বৃদ্ধির অনুপাত 3:1 হয়, তবে তার দুটির উপাদানের ইয়ং গুণাঙ্কের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। তার মানে তারের সমান, মানে তার দুটো লেন্থ সমান ক্যাপিটাল এল, দুইটারই ক্যাপিটাল এল পরস্পর সমান, আর ব্যাসার্ধের অনুপাত দিয়ে দেওয়া আছে, মানে আমাদের ক্ষেত্রফলের একটা অনুপাত আমাদের দিয়ে দেওয়া আছে, যে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে হচ্ছে L1 ডিভাইডেড বাই L2 ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 1। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে y1 ডিভাইডেড বাই y2 যদি করি, তাহলে y1 এর মানটা আমি বসিয়ে দিই, সেম পরিমাণ বল কিন্তু প্রয়োগ করা হয়েছে। তাহলে f ডিভাইডেড বাই এখানে লিখব যে f
এল ডিভাইডেড বাই A1 স্মল l1। উপরে দুইটা এফ আর ক্যাপিটাল এল তো পরস্পর সমান, ওর লেন্থও সমান ছিল আর ওর কি সমান, ওর হচ্ছে বলও সমান পরিমাণ প্রয়োগ করা হয়েছে। তার মানে এফ এল ডিভাইডেড বাই A2 ডিভাইড ইন্টু L2। আচ্ছা, সেখান থেকে আমাদের চলে আসবে হচ্ছে A2 L2 ডিভাইডেড বাই A1 L1। আচ্ছা, A2 হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর 2 স্কোয়ার, পাই আর 1 স্কোয়ার, আর এখানে কত চলে আসছে L2 ডিভাইডেড বাই L1। আচ্ছা, R2 স্কোয়ার বাই পাই পাই তো আমাদের চলে যাবে, R2 আর R1, R2 আর R1-এর অনুপাত কিন্তু 2/1। এখানে R1 বাই R2 হচ্ছে 1:2 ছিল, আর R2 আর 1 হচ্ছে 2 আর 1 এত স্কোয়ার ইন্টু L2 বাই L1। L1 বাই L2 এর মান ছিল 3:1, তো L2 বাই L1-এর মান হবে 3 ডিভাইডেড বাই 1। তো টোটালটা মিলে আমাদের যেটা চলে আসবে 4 ডিভাইডেড বাই 1 চলে আসতেছে। তার মানে ইয়ং গুণাঙ্কের যে অনুপাতটা আছে y/2 আর y2 ইকুয়ালস টু আমার কত চলে আসবে, আচ্ছা এখানে হচ্ছে 1:2, আমি ওইটাই লিখে দিছি, 1 ডিভাইডেড বাই 3 আসতো, তাহলে হচ্ছে 4/3 চলে আসতো। তাহলে আমার দুইটার অনুপাত হচ্ছে 4:3 অনুপাতে আমাদের ইয়ং মডুলাসগুলো থাকবে। আচ্ছা, আমরা 7 নাম্বারটা দেখি যে সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন উপাদানের তারের দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো। আচ্ছা, এখানেও সেম বলছে, ফলে দ্বিতীয় তারটির প্রথমটির 2:5 গুণ প্রসারিত হলো। তার মানে প্রথমটা যদি স্মল এল পরিমাণ প্রসারিত হয়, দ্বিতীয়টা হবে 2.5 ইন্টু স্মল এল। তো তার দুটির ইয়ং গুণাঙ্কের মান দিয়ে দেওয়া আছে, এদের ব্যাসার্ধের অনুপাত কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো অনেকটা আগের ম্যাথের মতো একটু লিখি, y1 y2 ইকুয়ালস টু f ইন্টু ক্যাপিটাল L বাই A1 স্মল l1 f ইন্টু ক্যাপিটাল L A2 আর হচ্ছে L2। তো সেখান থেকে A2 L2 আর হচ্ছে A1 L1 চলে আসছে। তো আমার বলছে যে A2 আর এখানে হচ্ছে A1, আমার L2 যেটা সেটা হচ্ছে প্রথমটারে 2.5 ইন্টু L1, ঠিক আছে। তাহলে 2.5 ইন্টু L1 ডিভাইডেড বাই L1, তার মানে হচ্ছে 2.5 ইন্টু A2 বাই A1। আচ্ছা, তাহলে আমি A1 বাই A2 আমাদের অনুপাতটা, আমাদের কিসের অনুপাত বের করতে বলেছি, ব্যাসার্ধের অনুপাত। তার মানে আগে ক্ষেত্রফলের অনুপাতটা বের করি, সেখান থেকে আমাদের ব্যাসার্ধটা ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2.5 ইন্টু y2 ডিভাইডেড বাই হচ্ছে y1 চলে আসলো। তো y2 আর y1-এর মানটা কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া আছে, অলরেডি আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন A2 এর মান আমরা জানি, এখানে আসবে পাই R1 স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে পাই R2 স্কোয়ার, আর এখানে যে মানটা আসে সেটা আমরা বসিয়ে দিব y2 আর হচ্ছে y1। তো R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু √ওভার 2.5 y2 ডিভাইডেড বাই কত y1। এখন y1 আর y2 দুইটার মান জানি, মানটা বসিয়ে দিলেই আমাদের R1 আর R2 এর মানটা বের হয়ে আসবে। তো যেটার মান আমার আসবে হচ্ছে 0.75। তার মানে আমার কত রেশিওতে আছে, R1:R2 হচ্ছে 0.75:1।